আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, যারা তোমরা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ আগামীকালকেই পরীক্ষা। আজকে ৯ তারিখ, আগামীকালকে 10ই এপ্রিল। সো তাদের জন্য কিছু মোটিভেশন নিয়ে, কিছু শুভকামনা নিয়ে আসলাম। খুবই অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে চাই। সেটা হচ্ছে কি কি করা যাবে, কি কি করা যাবে না, খুব সংক্ষেপে। এবং তোমাদের সাথে তোমাদের গার্ডিয়ানদেরকে একটু চাইলে ভিডিওটা দেখাইতে পারো, কারণ অনেক ঝামেলা হবে আমি জানি। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে স্কুল ড্রেস পরে যাবা। তোমরা অনেকেই আছো যে তোমার স্কুলের একটা স্পেসিফিক ড্রেস থাকা সত্ত্বেও তুমি অন্যান্য পোশাক পরে যাও। এটা করবা না। তোমার স্কুলের ইউনিফর্মিটি, তোমার ইউনিফর্ম একটা আলাদা স্ট্রেংথ দেয়। ডেফিনেটলি তোমার স্কুলে যদি ইউনিফর্ম থেকে থাকে তাহলে ওইটাই পরবা, অন্য কোনো পোশাক না। 1 নাম্বার কথা এটা। 2 নাম্বার হচ্ছে খাতা হাতে পেয়ে তোমরা অনেকেই গল্প গুজব করো, একটু বন্ধুর দিকে তাকিয়ে কথা বলো আর তার মাঝখানে দাগ টানো। এই কাজটা করবা না। খাতা হাতে পেয়ে অবশ্যই স্কেল যেটা নিয়ে যাচ্ছ, স্কেল নিয়ে যেতে হবে, এখানে লেখা নেই। স্কেল দিয়ে নিজের হাতে দাগ তো টানবা, কিন্তু তার আগে খুব মনোযোগ দিয়ে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো কিন্তু পূরণ করবা। এবং প্রতি বছরই দেখা যায় বেশ কিছু স্টুডেন্ট এই রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বারের গোল্লা পূরণ করতে যেয়ে ভুলভাল করার কারণে পরীক্ষা ভালো হয়েছে কিন্তু কোনো ফলাফল আসেনি। তার কারণটা হচ্ছে কি, ওই জায়গাটাতে গলদ করে রেখে আসছে এবং তারপরে কিন্তু বোর্ডে অনেক হ্যাসেল হয়, অনেক দৌড়াদৌড়ি করতে হয়। এবং বাংলাদেশে যে অবস্থা তাতে তো জানোই যে এই সব জায়গায় একবার পড়ে গেলে কত বড় ঝামেলা হয়। সো খুব সাবধান, এইটাতে কিন্তু একদম গ্যাঞ্জাম হয়ে যাবে যদি ঠিকমতো না করো। তারপরে কথায় আসি, এই পয়েন্টটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তোমরা যেহেতু জেনজি, তোমরা সোশ্যাল মিডিয়াতে এত বেশি অভ্যস্ত যে চলিত ভাষা চলে আসবে। করছোস, খাইছোস, গেছোস, এই টাইপের ভাষা যেন খবরদার ব্যবহার করো না। কালকে আরও বাংলা পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে। সো এটা খুব সাবধান। যা লিখবা, যেটাই লিখবা তুমি অবশ্যই শুদ্ধ ভাষা ব্যবহার করে, অর্থাৎ যে ভাষাটা আমরা বলে মানে মানে চলিত ভাষার যে পরিশুদ্ধ রূপ, আমি মনে হয় ঠিক মতো বলতে পারতেছি না, বাংলা স্যাররা জানে। আচ্ছা, তারপরে হচ্ছে পরীক্ষার হলে কি কি নিয়ে যাবা। পানির বোতল একটা নিয়ে যেতে পারো, যেমন আমার নিজের প্রচুর পরিমাণে পানি খাওয়ার অভ্যেস ছিল। সো বারবার উঠে দাঁড়িয়ে পানি চাওয়ার চেয়ে বেটার পানির বোতল চাও। আর একটা ভদ্রতা বোঝো, তুমি একটা 3 ঘন্টার পরীক্ষা দিতে যাচ্ছ বা 2 ঘন্টার পরীক্ষা দিতে যাচ্ছ, সেই পরীক্ষার সময় যদি তুমি 2বার বাথরুমে যাও, 3বার টয়লেটে যেতে চাও, এটা তো একটা মানে অশোভনীয় আচরণ হয়ে গেল, তাই না? তুমি তো বয়স্ক মানুষ না, তুমি একটা ইয়াং ছেলে, ইয়াং মেয়ে। তোমার এখন যেটা করা উচিত, পরীক্ষার হলে ঢোকার আগেই তোমার প্রস্রাব যা করার দরকার, পায়খানা যা করা দরকার, ভাই টয়লেটের কাজ সেরে তারপরে ঢোকা উচিত। পরীক্ষার হলে বারবার এটা যেতে চাও, এটা সময়ের অপচয়, স্যারের নজর ভালো পড়ে না এটাতে। আর এইটা একটা কমন এটিকেট। তুমি জীবনে বহুত মিটিং করবা, বহুত আলোচনায় বসবা, তুমি মিটিংয়ের মধ্যে বারবার এইদিকে ওদিকে উঠে যাওয়া, এটা কি? এটা করবা না। সো পানির বোতল সাথে নিয়ে যেতে পারো, নিজের পানির বোতল। বন্ধুরটা চাওয়াচাই করবা না বা উঠে দাঁড়ায় স্যার একটু পানি খাবো, মানে দ্যাট ডাজন্ট লুক গুড। আচ্ছা, তারপরে কলম, পেন্সিল এগুলো তো নিবা ডেফিনেটলি। মাল্টিপল পেন্স অ্যান্ড পেন্সিলস শুড বি দেয়ার। রাবার নিয়ে যাবা, রাবার মানে ইরেজার তোমরা যেটাকে বলো। জ্যামিতি বক্স, যেদিন অঙ্ক পরীক্ষা থাকবে সেদিন তো লাগবেই। তোমার ইভেন ফিজিক্স, কেমিস্ট্রি পরীক্ষার দিনও আমরা ছবি আঁকতাম খুব মনোযোগ দিয়ে। ছবি আঁকার জন্য আমাদের সময় নাম্বার ছিল, যদিও তোমাদের এখন সৃজনশীল পদ্ধতিতে অত বেশি ছবির উপরে গুরুত্ব নেই, তারপরেও সাথে রাখবা আর কি, কাজে লাগবে। ক্যালকুলেটর সাথে নেবে, সব পরীক্ষায় তো আর নিবা না। যেসব পরীক্ষায় তোমার ক্যালকুলেটর কাজে লাগে সেটা সাথে নিবা। এবং তোমাদের এই যে ভিডিও বানাইতে বানাইতেই তোমাদের বন্ধু সৌরদীপ দাস রয়, আমাদের মনোনিয়ান, ফোন করে বসছে মনে হয় দোয়া চাওয়ার জন্য। ওকে দোয়া দিচ্ছি একটু পরে, আমি বলবো এটা নিয়ে কথা। আচ্ছা, তারপরে আসো, যেটা নিতে একেবারেই ভোলা যাবে না সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড এবং আনুষঙ্গিক যত কাগজপত্র আছে গুরুত্বপূর্ণ। এইটা নিতে ভুলে গেলে তো সব শেষ, তাই না? এটা করা যাবে না, খবরদার। আচ্ছা, 6 নাম্বার পয়েন্ট হচ্ছে যেটা, যে হার্ডবোর্ড আমাদের সময়ে কালচার ছিল নিয়ে যাওয়ার। আমি আজকে থেকে প্রায় 20টা বছর আগে পরীক্ষা দিয়েছি, প্রায় না, বরাবর 20 বছর আগে, 2005 সালে। আর তোমরা এখন দিচ্ছ 2025 সালে। সময় কিভাবে চলে যায় আল্লাহর কাছে শুকরিয়া। আমি ভাবিও নাই কোনোদিন স্বপ্নেও আমি এতগুলো বছর বেঁচে থাকতে পারবো, এত বাচ্চা কাচ্চা দেখতে পারবো। আচ্ছা, তো হার্ডবোর্ড নেওয়ার প্রয়োজনীয়তা নাই। কেন নাই? আমাদের সময় নিতাম, কারণ হচ্ছে আমাদের বেঞ্চের উপরে প্রায় গর্ত টর্ত থাকতে পারে, এগুলা তোমাদেরও যদি এখনও থাকে। এখন তো আর এমন না যে দেশ থেকে ঘুনে পোকা উঠে গেছে, এখনও ঘুনে পোকা কাঠ ছিদ্র করে, বেঞ্চের সমস্যা থাকে। যদি তোমার সমস্যা থেকে থাকে, পরীক্ষা শুরুর আগেই স্যারকে একটু ভদ্রভাবে জানাও যে স্যার আমার এই জায়গাটা পরিবর্তন করা যায় কিনা। আর আরেকটা ব্যাপার বলে দেই, সেটা হচ্ছে যে হার্ডবোর্ড কেন এখন নেওয়া যায় না, কারণ আমাদের রিসেন্ট এক্সপিরিয়েন্স যেটা বলে বিগত কয়েক বছর ধরে, এই হার্ডবোর্ডের ভিতরে কোনো অনেক নকল বা বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করার কারণে দেশব্যাপী সবার সমস্যা তৈরি হয়ে গেছে। সেটা হচ্ছে কাউকে হার্ডবোর্ড আর নিতে দেওয়া হচ্ছে না। সো এইটা থেকে একটা এডুকেশন আমরা পাইলাম, সেটা হচ্ছে যে তোমার যদিও স্পেসিফিক্যালি তুমি অন্যায় করো নাই, বাট আর 10 জন অন্যায় করলে সেটার ভাগ কিন্তু তোমাকেও নিতে হবে। ওই যে আর্মিতে কিন্তু একটা প্র্যাকটিস আছে, সেটা জানো কিনা জানি না।
ধরো তুমি আইএসএসবি পরীক্ষা দিয়ে, অর্থাৎ ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডের যে পরীক্ষা এইচএসসির পরে হয়, এটা দিয়ে তুমি হচ্ছে আর্মিতে ঢুকলা, তোমার ট্রেনিংয়ে তোমাকে নিয়ে গেছে। সেই ট্রেনিংয়ে যে ধরো কোনো একটা সার্টেন ড্রিল কেউ একজন ভুল করছে, ওই একজনের জন্য কিন্তু বাকি সবার পানিশমেন্ট খাইতে হয়। সো দ্যাটস দ্য ফান ফ্যাক্ট অ্যাবাউট ইউনিটি। সুবিধা আছে, অসুবিধাও আছে। তোমার আর 10জন অন্যায় করতেছে, তাহলে তুমি যে অন্যায় করবে না তার গ্যারান্টি কি? সো এটা থেকে এখনই শেখো, জীবনে কখনো তুমি নিজেও অন্যায় করবা না, আর কাউকে অন্যায় করতেও দিবা না। আচ্ছা, সো টকিং অ্যাবাউট দিস থিংস, সেটা হচ্ছে যে কখনো যদি স্যারদের কাছে তোমার কোনো কমপ্লেইন জানাইতে হয় যে আমাকেও ডিস্টার্ব করতেছে, বা আমার খাতাটা একটু সমস্যা, আমার স্টেপলটা ঠিকমতো পড়ে নাই, বা আমার আর একটু লুজ শিট লাগবে, বা আমার পানি খাইতে হবে, হোয়াট এভার কাইন্ড অফ কমপ্লেইন দ্যাট ইউ ওয়ান্ট গিভ, মাস্ট ডু ইট উইথ প্রপার ম্যানার অ্যান্ড ডিসেন্সি। এইটা যদি ঠিকঠাক না করো, যদি বেয়াদবি করে বসো, বা স্যারের যদি মনে হয় যে তুমি বেয়াদবি করছো, তাহলে স্যার যদি কোনো অ্যাকশন নেন, সেই ক্ষেত্রে কিন্তু তোমার করার কিচ্ছু নেই। ট্রাস্ট মি, স্যারের একটা কমপ্লেইন, ম্যাজিস্ট্রেট ঘুরতে আসছে, দেখতে আসছে যে পরীক্ষার হলের কী অবস্থা, একটা ছোট্ট কমপ্লেইন তোমার জীবন ধসায় দিতে পারে। আবার তুমি যদি অনেস্ট থাকো, ট্রাস্ট মি, তোমার কিছু হবে না, আল্লাহ তোমাকে কোনো না কোনো একভাবে বাঁচায় ফিরাবে। আমার মনে পড়ে গেল আমাদের বছর এসএসসি পরীক্ষার সময় আমাদেরই এক বন্ধু, ও আর্টসে ছিল, ওর নাম হচ্ছে আবদুল্লাহ আল ইমরান, তোমরা অনেকেই হয়তো বা চিনবা। ওর চেহারা মনে করতে না পারলেও অন্তত রিপোর্ট তোমরা অবশ্যই দেখছো। ও হচ্ছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, বাংলাদেশের খুব বিখ্যাত বিখ্যাত টেলিভিশন চ্যানেলের খুব নাম করা বেশ কতগুলো রিপোর্ট ওর করা, এবং বাংলাদেশের অনেক দুর্নীতি, অনেক অনেক বাজে ব্যবস্থার চিত্রও তুলে ধরছে, এবং অনেক বড় বড় প্রতিবেদনও নিয়ে আসছে। তো আমার ওই বন্ধু এসএসসি পরীক্ষার সময় ওর যেটা হয়েছিল, গল্পটা একটু করি, একটু সময় বেশি নিয়ে ফেলতেছি। সেটা হচ্ছে যে ওর পরীক্ষার খাতায় যে স্টেপল করা থাকে, অর্থাৎ পিন মারা থাকে, সেই পিনটা হচ্ছে ঠিকমতো লাগানো ছিল না। ও উঠে দাঁড়িয়ে পরীক্ষা শুরুতে বলে যে স্যার, এইটা কি একটু খাতাটা চেঞ্জ করে দেওয়া যাবে, কারণ আমি এখনও তো কিছু লেখি নাই, তো আমার খাতাটা তো চেঞ্জ করে দেওয়াই যায়। তো স্যারের কাছে সম্ভবত এই কথাটাকে অশোভন মনে হয়েছিল, বাট আমি যতদূর ইমরানকে চিনি আগে থেকে, আমরা একসাথে ডিবেট করতাম, বিতর্ক। সো ও এই টাইপের ছেলে না, হি নোজ হাউ টু প্রেজেন্ট হিমসেলফ। সো ওর কথাটা স্যারের খারাপ লাগার কারণে ওকে একটু বকাঝকা করা হয়। ও এরপরেও কিছু না বলাতে তারপরে স্যার হচ্ছে ওকে বেশ একটু বলা যায় যে আনজাস্টিস হয়েছে ওর উপরে। তো যাই হোক, দিন শেষে ওকে এক্সপেল করা হয়, এবং এইটার এগেইনস্টে আমরা কিচ্ছু করতে পারিনি। আমরা ছাত্ররা অনেক কথা বলেছিলাম, কিন্তু কিছু করা যায় না, ওকে এক্সপেল করা হলো। এবং মজার ব্যাপার কি জানো, আমাদের কলেজ, খুলনা পাবলিক কলেজ, সেটা কিন্তু আমাদের অত্র এলাকায় খুব বিখ্যাত কলেজ আর কি, স্টিল নাও। সো সেই কলেজের আর্টসের ও ফার্স্ট বয় ছিল, তাকে এক্সপেল করা হয়েছিল। এবং তার পরবর্তীতে যেটা হয়, ওর 1 বছর ইয়ার ড্রপ দিতে হয়। এবং দেখো, যেটা বললাম যে তুমি যদি অন্যায় না করে থাকো, স্রষ্টা তোমাকে কোনো না কোনো একভাবে ঠিকই ব্যবস্থা করে দেবেন। ও তার পরবর্তীতে, যেহেতু ভালো ছাত্র ছিল আগে থেকেই, ওর ওই 1টা বছর ও যেটা করে, তখন আমাদের প্রথম আলো খুব বিখ্যাত পত্রিকা ছিল, প্রথম আলোর যে রসালো বা আলপিন নামে একটা ম্যাগাজিন বের হইতো, ওইটাতে লেখালেখি শুরু করে, এবং ওইখান থেকে ওর মোটামুটি দেশব্যাপী পরিচয়। তারপরে হচ্ছে তোমার সেটাতে লেগে থাকা, এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি ক্লাবের ও হচ্ছে তোমার ফাউন্ডার প্রেসিডেন্ট তখন ছিল আর কি। বোঝো যে একটা মানুষ যার ভিতরে জিনিস আছে, যোগ্যতা আছে, তাকে বের হইতেই হবে, তাকে স্রষ্টা বের করে নিয়েই আসবে, যে কোনোভাবে হোক, তাকে তুমি ঠেকাইতে পারবা না। এবং তারপরে তো এই যে দেশব্যাপী এত বিখ্যাত মানুষ সে এখন, মাশাল্লাহ, এখন দেশের বাইরে আছে সম্ভবত। সো ব্যাপারটা ঠিক এরকম, তুমি তোমার অনেস্টি বজায় রাখো, তোমার মডেস্টি বজায় রাখো, স্রষ্টা তোমাকে দেখে নিবে, তোমার যে কোনো ঝামেলায় তিনি ব্যাকআপ দিবেন। তবে সেটার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে, মন খারাপ করা যাবে না আর কি, ঠিক আছে? সো তুমি তোমার জায়গায় ঠিক থাকবে আর কি। এবং আরও একটা ব্যাপার বলে দেই, তোমাদের পরীক্ষার হলে বসার ব্যাপারে, ধরো অনেক বেঞ্চে 2জন করে বসবা। সো তোমার চলন বলন, নড়াচড়া, ভাবভঙ্গি, কথাবার্তা সব কিছুতেই যদি একটা চোর চোর ভাব থাকে, তাহলে তো স্যারের নজর তোমার প্রতি প্রথম থেকেই একটু অন্যরকম থাকবে। কীরকম চোর চোর ব্যাপার থাকবে, যেমন ধরো একটা বেঞ্চের যে জায়গাটা, তো সেই জায়গায় ধরে নিয়ে গেল এইটা হচ্ছে একটা বেঞ্চের চওড়া, তো তোমার বসার কথা কোথায়? তোমার কি এইখানে বসার কথা? তোমার বন্ধুর কি এইখানে বসার কথা? দ্য আনসার ইজ নো। তোমরা তো বসার সময় এমনভাবে বসবা যেন স্যার তোমাকে কিছু বলতে না পারেন, যেন বোঝা যায় যে এই ছেলেটা আসলে চোর না, এর মনের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য নাই এক্সেপ্ট পরীক্ষা দেওয়া। সো তোমরা বোঝো যে তোমাদের কোথায় বসার কথা। তুমি দুইটা কর্নারে চেপে এসে বসো না, যার যেখানে বসার কথা সে সেখানে বসলেই তো হয়। এই কাজটা না করে যদি তোমরা কাছাকাছি বসো, স্যারকে কথা বলাবা কেন? তোমার যদি পরীক্ষার মাঝখানে কোনো সহযোগিতা দরকার হয়ও, প্রথম কথা এটা তো অনৈতিক, এটা তো করা উচিত না।
যদি দরকার হয়ও, তোমার ওই যে শুরু থেকে যে অ্যাটিটিউডটা, এই অ্যাটিটিউড দেখে তো স্যারদের তোমার প্রতি শিথিল হওয়া উচিত, যে এর কথায় নম্রতা, এর পোশাকে নম্রতা, এর চাহনিতে নম্রতা, এর কোনো অসততা দেখতে পাচ্ছি না। সো তাহলে সে তো একটু হেল্প নিতেই পারে, সেটা সামান্য, কিন্তু ওইটার জন্য তোমরা আশা করো না যে তুমি কন্টিনিউয়াসলি হেল্প চাইতে থাকবা। এই যে আরও কল আসতেছে, আমার মনে হয় সব দোয়া চাইতে ফোন দিচ্ছে। অলরেডি 2-3 জনকে দোয়া দিয়ে দিছি। দোয়া কিভাবে দিছি বলতেছি, এই যে দোয়া দিছি হচ্ছে এইভাবে। দোয়া নিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আব্বু আম্মু যদি বলেও, বিশেষ করে আম্মুরা এটা বলেন যে তোর চাচুকে একটু ফোন দে, তোর চাচিকে একটু ফোন দে, তোর মামাকে ফোন দে, মামিকে ফোন দে, নানাকে ফোন দে, নানিকে ফোন দে, খবরদার খবরদার, ডোন্ট ডু দ্যাট। এইটা করতে বললে তুমি করবা না, আর বলবা যে কি আরিফ ভাই বলছে এটা না করতে, শেষ কথা। সহজ। দেখো ভাই, যার তোমাকে দোয়া করার দরকার সে তোমাকে এমনিই দোয়া করবে। দোয়ার জন্য স্পেসিফিক্যালি আল্লাহর দরবারে হাত তুলে বলতে হয় না, হে খোদা আমার নাতিটার এসএসসি পরীক্ষা, ওরে তুমি পরীক্ষায় পাশ করায় দিও, এ রে বাবা, এইটা দোয়া না। তুমি যদি কারোর প্রতি অন্যায় করে না থাকো, কারোর প্রতি যদি অন্যায় আচরণ করে না থাকো, তোমার জন্য অটোমেটিক দোয়া চলে আসবে। তুমি তোমার করণীয় যে কাজগুলো সেগুলো যদি করতে থাকো, তোমার জন্য দোয়া আসবে। ছোটবেলায় নানুর কাছে একটা গল্প শুনছিলাম, ভিডিও বড় হয়ে যাচ্ছে। সেই গল্পের মূল কথা হচ্ছে এরকম, যে এক ছেলে তার বাবার প্রতি খুবই অন্যায় অত্যাচার করে, ভরণ পোষণ তো দেয় নাই, অনেক মারধর করতো, অমুক তমুক, খুব বাজে ছেলে। তো সেই ছেলেটা কোনো একটা কারণে বাবাকে রেখেই ছেলে মারা যায় কোনো একভাবে, কোনো এক রোগে শোকে কোনো একভাবে। তো সেই ছেলের কবরের কাছে গরু ছাগল বাঁধা থাকলেও তারা থাকতো না, তারা দৌড়ে পালাইতো। কেন? তো পরে ওই এলাকার বিশিষ্ট একজন সুফি মানুষ, সে বলছিলেন যে এই কবরে যে আজাবটা হয়, সে আজাবের কারণে আশেপাশে কিছু থাকে না। এটা আমার নানুরা দেখছে সেই আমলের কথা আর কি। তো পরে কি বলছিল, ওই যে বাবা, তার কাছে এসে মাফ চাওয়া হয়েছিল গ্রামের সবার পক্ষ থেকে, যে আপনি ওকে মাফ করে দেন, আপনার ছেলেটা মারা গেছে, ওকে মাফ করে দেন। তো ওই বয়স্ক লোক তখন কাঁদতে কাঁদতে বলছিল, আমি তো মাফ করেই দিছি অনেক আগে, আমার ছেলের প্রতি কি আমি রাগ রাখতে পারি? কিন্তু আমার হাড্ডিতে যে ব্যথা, এই যে আমাকে যেভাবে মারছে, আমি তার বাবা, জন্মদাতা পিতা, আমার হাড্ডিতে যে ব্যথা, আমার হাড্ডি তো মাফ করে নাই, তাকে আমি কিভাবে মাফ করবো? আমি তো মাফ করেই দিছি, কিভাবে করবো জানি না, করেই তো দিছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম ভাই, তুমি কোনো অন্যায় ব্যবস্থার সাথে যুক্ত থাকো, জড়িত থাকো, তোমার মনের মধ্যে কোনো 2 নাম্বারই 4 নাম্বারই থাকুক, যে এই একটু দেখা দেখি করে কিছু একটা করে ফেললাম, এই ওর চেয়ে একটু নাম্বার বেশি পেয়ে গেলাম, এই ওর নোট খাতাটা চুরি করে ফালাই দিলাম, এই কাজগুলো মন থেকে একদম ঝেড়ে ফেলো। তোমার জন্য দোয়া ওই উপরওয়ালার কাছ থেকে আসবে, আর কিচ্ছু না, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার মূল কথা ছিল, যে দোয়া নিতে যাওয়ার দরকার নাই, এটা করতে যায়ই না। এগুলো ফেক জিনিসপত্র, মানুষও বোঝে, মানুষ তো বোকা না যে পরীক্ষার আগ দিয়ে মনে পড়ছে। মানে তোমার যার সাথে যোগাযোগ আছে, যাকে তুমি কোনো অন্যায় কিছু করো নাই, তোমার বাবা মা তার প্রতি অন্যায় কোনো কিছু করে নাই, আত্মীয় স্বজনের মধ্যে এগুলো হইতে পারে, তোমার জন্য দোয়া এমনি আসবে। সো আমি শেষ কথায় চলে আসছি একেবারে, সেটা হচ্ছে যে স্বপ্ন দেখার দায়িত্ব তোমার, বাস্তবায়নের দায়িত্ব স্রষ্টার। বাস্তবায়ন হবেই হবে, যে কোনো মূল্যে হোক, হবেই হবে। সো ঘটনা হচ্ছে, তোমার মনে এই যে বড় বড় স্বপ্নগুলো দেখায় আমরা এতদিন ক্লাস নিছি, তোমরা যারা ওয়ার্ল্ড ওয়াইড আছো, অনেকের রিকোয়েস্ট ছিল আমাদের এসএসসি এন্ড গেমের ক্লাসগুলো যেন দিয়ে দেওয়া হয়। সো সবগুলো ক্লাসই দিয়ে দিয়েছি, হয়তো বা কিছুদিন পরে পেয়েছো। যারা কোর্সে ছিল তারা আমার সাথে কথা বলতে পারছে, তোমরা পারো নাই, দ্যাটস ফাইন, নো প্রবলেম। বাট তোমার যে স্বপ্নটা ছিল, যেখানে হোক, এইটা হোক, ওইটা হোক, ঢাকা মেডিকেল হোক, হোয়াট এভার দ্যাট ইজ, দেশের বাইরে কোনো জায়গা হোক, তুমি তোমার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখো, এবং এইটার জন্য সততা মাস্ট। তুমি অসৎ কোনো উপায়ে বড় কোনো কিছু হাসিল করবো, এটা তোমার থাকবে না। স্বপ্ন দেখতে থাকো, পরিশ্রম করতে থাকো, কাজ হয়ে যাবে। আর এখন বলতে পারো যে ভাই আমি তো এতদিন পড়ি নাই, কালকে তো ম্যাট্রিক পরীক্ষা, এখন কিভাবে পরিশ্রম করব? এখনও তোমার মনের যদি পরিবর্তন আসে, এখনও তুমি যতটুকু সময় আছে এইটুকুকে কাজে লাগাও, ধীর স্থির হও, তড়িঘড়ি করে কিছু হবে না। আর সাজেশন বা প্রশ্ন নেওয়ার জন্য একে ওকে ফোন করে অযথা সময় নষ্ট করো না, সোশ্যাল মিডিয়া টোটালি ডিঅ্যাক্টিভেট করে দাও। তোমরা যারা এখন সিনিয়ররা আছো, তারা হয়তো ভিডিওটা দেখতেছো, তোমার ছোটো ভাই ছোটো বোন যদি খুব কাছের কেউ থেকে থাকে, তাকে একটু ইনবক্সে পাঠিয়ে দিয়ে বলো যে তোর ইনবক্সে একটা ভিডিও পাঠাইছি, এটা দেখে বন্ধ করে দে। এক্স্যাক্টলি দ্যাট শুড বি ইট। আর কিচ্ছু করার দরকার নেই। আর আরও একটা লাস্ট কথা বলে দিই, এটা স্লাইডে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে যে আগামীকালকে পরীক্ষা শুরু হইলে অনেকের সাথে হয়তো বা তোমাদের আব্বু আম্মু গার্ডিয়ানরা অনেকে যাবে পরীক্ষার হলে। আমার সাথে কখনো যাইতো না, আনলেস দ্যাটস ভেরি রেয়ার কেস, আমার সাথে কেউ যাইতো না, আমি একাই যাইতাম। এমন না যে আমাদের পরিবারের ধরন এটা, আমার আপুদের ক্ষেত্রে যাওয়া হইতো, আমার ক্ষেত্রেই আম্মু কখনো যাইতো না, আব্বু তো কখনোই এইসবের দিকে খেয়াল রাখে নাই। তো আমার খুব মন খারাপ থাকতো যে আমাকে কেন এইসব টেক কেয়ার করে না। তার কারণটা আমি পরে বড় হয়ে বুঝছি, যে আম্মু চাইতো যে আমি যেন সেলফ সাফিসিয়েন্ট হই, একটা ছেলে মানুষ, একটা বেটা মানুষ
তার মধ্যে যেন ব্যাপারটা থাকে যে আমি পরীক্ষার অ্যাডমিট কার্ডও ফালাই গেলে আমার কেউ নিতে দিয়ে আসার লোক নাই, বা আমার এক বোতল পানি লাগবে আমি যেন নিজে নিয়ে যেতে পারি, আমি একটা বই নিয়ে যাব পড়তে পড়তে যে পরীক্ষার হলে তারপরে কোথায় ফালাবো কার কাছে দিব। তো আমি ওইগুলোও শিখে ফেলতাম যে আমার একটা বন্ধুর আম্মু গেছে সাথে, তাকে কিভাবে কনভিন্স করতে হয় যে আন্টি আমার বইটা একটু কাইন্ডলি রাখেন, আমি পরীক্ষার পরে নিয়ে যাব। তো ওই জিনিসগুলো আম্মু চাইতেন যে আমাকে ছোটোবেলা থেকে শিখাইতে, এই কারণে আম্মু কখনো আমার সাথে এগুলোতে যান নাই। তো যাই হোক, তো তোমাদের যাদের আব্বু বা আম্মু পরীক্ষার হলের বাইরে থাকবেন অপেক্ষমান, তারা পরীক্ষার ওই সময়টাতে যেহেতু কোনো কাজ নাই, তো তারা ওই পাশের আন্টিদের সাথে আঙ্কেলদের সাথে গল্প করেন। তো গল্প করে কিছু জিনিসপত্র নতুন নতুন শেখেন, নতুন নতুন জানেন। যে জানেন ভাবি, আমার ছেলেকে না ওই তোফাজ্জল স্যারের একটা নোট আছে, একটা সাজেশন আছে, ওইটা দেখাইছি, একদম সে তো চুরমার করে ফেলতেছে। হ্যাঁ, এইবার তোমার আম্মু তোমার বাসায় এসে ঝাঁপায় পড়লো তোমার উপরে যে তুই কি তোফাজ্জল স্যারের নোটটা নিছিলি? না, তুই তো মোকাম্মেল স্যারের নোটটা নিছিলি। এ লে বাবা, শেষ। এই কাজ করো না, যা হবার হয়ে গেছে, তুমি সামনের দিকে তাকাও। ওই তোফাজ্জল স্যারের সাজেশন না হলে যে তোমার কিছু হবে না এরকম কিছু না। প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষা দিচ্ছে, তাদের সবার কাছে তোফাজ্জল স্যারের সাজেশন ছিল না। সো ইট ডাজন্ট ম্যাটার, আমি জাস্ট দুইটা নাম নিলাম, তোফাজ্জল স্যার, মোকাম্মেল স্যার, এইটা আর কি। ও আচ্ছা, আমি ক্যালকুলেটর নিয়ে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ক্যালকুলেটর তুমি কোনটা নিয়ে যাবা? লোয়েস্ট ক্যাপাবিলিটির ক্যালকুলেটর নিয়ে যাও, বিশেষ করে সামথিং লাইক 100 ms, 100 EX, সামথিং লাইক দ্যাট। আমি জানি না তো এরকম ক্যালকুলেটর আছে কিনা। মানে এই বাংলাদেশের আমাদের অশিক্ষিত কি বলে এডুকেশন সিস্টেমের প্রবলেম যেটা, আওয়ার টিচার্স আর নট ভেরি ওয়েল ট্রেন্ড অ্যান্ড দে আর ভেরি মাচ প্রেজুডিসড, মানে বাংলায় কি বলে কুসংস্কারাচ্ছন্ন। সো যার কারণে যেটা হয়, ওনারা আসলে 100-র বেশি কোনো নাম্বার দেখলেই ওনাদের মাথাটা খারাপ হয়ে যায়। ট্রাস্ট মি, মানে এই ভিডিও দেখে কোনো স্যারের যদি খুব কষ্ট লাগে, আমার করার কিচ্ছু নেই, ট্রুথ মাস্ট বি টোল্ড, এটা হচ্ছে কথা। সো স্যারদেরকে যে ইনস্ট্রাকশনটা বোর্ড থেকে দেওয়া আছে সেটা হচ্ছে যে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর নিতে হবে। নন প্রোগ্রামেবল মানে কি? কিছু ক্যালকুলেটরের সাথে মোবাইলের ইউএসবি পোর্টের মতো পোর্ট থাকে, যে পোর্টগুলোতে কম্পিউটারের সাথে ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করে ইউ ক্যান ইনস্টল নিউ প্রোগ্রামস, নিউ সফটওয়্যারস, সো দ্যাট ওই ক্যালকুলেটরের ক্যাপাবিলিটি আরও অনেক বেড়ে যায়, আরও অনেক ধরনের ক্যালকুলেশন করা যায়। কিন্তু আমাদের দেশে প্রচলিত যে ক্যাসিও ক্যালকুলেটরগুলো আমরা ব্যবহার করে থাকি, তার একটাও প্রোগ্রামেবল না। প্রোগ্রামেবল টেক্সাস ইনস্ট্রুমেন্টসের অনেক ক্যালকুলেটর আছে, ক্যাসিওরও আছে, বাট বাংলাদেশে সেগুলো প্রচলিত না। অ্যান্ড আই এম ড্যাম শিওর তোমাদের কারোর কাছে ওই ক্যালকুলেটর নাই বলে আমার বিশ্বাস, যদি না কারো বাবা বা মা বা বড় ভাইয়া বড় আপু ইঞ্জিনিয়ার থেকে থাকে। ইঞ্জিনিয়াররাও নর্মালি ওগুলো কেনে না আনলেস ভেরি ফ্যানাটিক পিপল অ্যাবাউট দিস থিংস। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই ক্যালকুলেটরের প্রত্যেকটাই অ্যালাউড হওয়ার কথা, কিন্তু আমাদের দেশে এটা অ্যালাউ করে না কেন আমি জানি না। অনেক স্যারই তার ব্যক্তিগত কুসংস্কারের কারণে এটা অ্যালাউ করেন না পরীক্ষার হলে। তার কোনো এখতিয়ার নেই তোমাকে ওই ক্যালকুলেটর ছিনিয়ে নিয়ে যাওয়ার বা তোমার বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করার। কোনো জায়গায় হুয়েভার ওয়াচিং দিস ভিডিও, কারোর যদি সমস্যা হয় প্লিজ কন্ট্যাক্ট উইথ মি। আমি চেষ্টা করব তোমার এই ব্যবস্থার বিরুদ্ধে যা কিছু করা যায়, বা তোমার পরীক্ষার হলে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু ইনফর্ম মি উইথ প্রুফস। প্রমাণ সহ ছাড়া কথা বললে তো হবে না, ঠিক আছে? সো দ্যাটস ইট। ক্যালকুলেটর একটু সায়েন্স পরীক্ষার আগে ওইভাবে নিয়ে যাবে আর কি। আর ক্যালকুলেটর একটু আগে থেকে ব্যাটারি চেঞ্জ করে ফেলো যদি কারো সমস্যা থেকে থাকে, পরীক্ষার হলে যে অনেকের সমস্যা শোনা যায়, এই আর কি। সো দ্যাটস অল ফর টুডে। আজকে আর কথাবার্তা বলছি না, দেখা হবে আবার পরবর্তীতে। কবে? তোমাদের এসএসসি পরীক্ষার পরের দিন দেখা হবে ইনশাল্লাহ। কারণ তার আগেই আমরা ঘোষণা দিয়ে দিব যে তোমাদের জন্য আমাদের এইচএসসি প্রোগ্রামের কি অবস্থা, এইচএসসি ফাউন্ডেশন কোর্স কবে কিভাবে শুরু করব। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক শুভকামনা থাকছে, আর আব্বু আম্মুর জন্য অনেক সান্ত্বনা থাকছে। ভয়ের কিছু নেই। 20টা বছর আগের এই বিকেলে আমি যে কাজটা করেছিলাম, আমার আম্মুকে ডেকে, আমি আব্বুর পাশে শুয়েছিলাম, আমার আম্মুকে ডেকে আমি হাত ধরে বলছিলাম, আমি আম্মুর হাত ধরছি জীবনে খুবই কম, মানে অনেকের আছে না তোমরা ওই আম্মুকে ধরে আদর করো, চুমু দাও, বা আম্মু তোমাকে চুমু দেয়। আমার মার সাথে দূরত্ব খুবই বেশি। আম্মু অনেক কড়া ধাঁচের একজন মানুষ, খুবই শাসনে বড় করছেন আমাকে। তো আমি আম্মুকে ডেকে ওই দিন আমার পাশে যখন বসছিলেন, তখন আমি আম্মুর হাত ধরে মাফ চাইছিলাম যে আম্মু আমার খারাপ লাগতেছে, টেনশনে আমার খারাপ লাগতেছে, আমাকে মাফ করে দিয়েন, আমি মনে হয় মরে টরে যাবো। আগামীকালকে সকালে হচ্ছে এসএসসি পরীক্ষা, আজকে বিকালে আমি এটা বলতেছি। সো ব্যাপারটা হচ্ছে এই আর কি, ভয়ের কিছু নেই। ফি আমানিল্লাহ, দেখা হবে আবার সবার সাথে। বিজয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।